আমি আমি তোমাদের বলছি আমার সারা শরীর, হে ওঠো ওঠো ওঠো। আমার বউ বলছে কি হয়েছে? আমি চুপ, কথা বলো না, ওঠো। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে আজকে দুটো ঘটনা নিয়ে। দুটো ঘটনা কিন্তু দারুণ ঘটনা, পুরো অন্যরকম। হ্যাঁ, একটি ঘটনা আছে যেটা হোটেলকে কেন্দ্র করে। হোটেলের ঘটনা আমার কাছে এই সপ্তাহে অনেকগুলো এসছে, তার মধ্যে একটি ঘটনা আজকে আমি তোমাদের জন্য নিয়েছি, যেই ঘটনাটা বেশ ভয়ঙ্কর আর বেশ ভালো লেগেছে। তো চলো বেশি কথা বাড়াবো না, সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তো প্রথম ঘটনাটা আমি তোমাদের শোনাবো, সেটা হচ্ছে একটা পুকুরকে কেন্দ্র করে। হ্যাঁ, আজকে এক দাদা ভাই ঘটনাটা শেয়ার করেন। দাদা ভাই বলেন যে সোনা দিদি ভাই, আমি ভূত প্রেত এসব কোনোদিন বিশ্বাস করি না। সত্যি কথা বলতে ঠাকুরে আমার বিশ্বাস আছে, ভগবানকে আমি মানি, কিন্তু এসব ভূত প্রেত আমি কখনোই বিশ্বাস করতাম না। যদি আমার সাথে এই যে ঘটনাটা আজকে শেয়ার করব, যদি এই ঘটনাটা না ঘটতো, আজকে আমি এই ঘটনাটা বলবো, এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর ঘটনা। আর এই ঘটনাটা সাক্ষী শুধু আমি একা না, আমার অনেক বন্ধু এর সাক্ষী আছে। আজকে আমি এই ঘটনাটা শেয়ার করছি। বসে বসে এক বন্ধুর বাড়ির ছাদে ইউটিউবে গান শুনছিলাম। হঠাৎ করে ইউটিউব সার্চ করতে করতে আপনার থাম্বনেলে একটা মুখ দেখলাম। দেখে আমি ভাবলাম যে দিদিভাইয়ের মনে হচ্ছে এটা কোনো ভূতের ঘটনা। তারপর আমি একটা ঘটনা শুনি, যেই ঘটনাটা বেশ 2-3 মাস আগের একটি কারখানার ঘটনা। তো সেই ঘটনাটা শুনছিলাম, তারপরে আস্তে আস্তে ঘটনা শোনার একটা নেশা হয়ে যায়। তারপর আমি ভাবলাম আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, যেটা আমি কোনো দিন ভূত প্রেত বলে বিশ্বাস করতাম না, আমার সাথে যা ঘটেছে সেইটা আজকে আমি তুলে ধরলাম। কারণ এই ঘটনাটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, যেটা আমার জীবনে ঘটে গেছে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে সেই দাদা ভাইয়ের কথা মতো ঘটনাটা তোমাদের কাছে তুলে ধরি। আমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে অনিল কুমার দত্ত। দাদা ভাই বলেন, আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ। আমি একটি পুকুর লিস্ট নিয়েছিলাম। পুকুরটা লিস্ট নিয়েছিলাম 2007-এ। তো 2007-এ যখন পুকুরটা লিস্ট নিই, বাড়ি থেকে আমার বাবা আমাকে বারণ করেন। বাবা বলেন যে কোনো কাজকর্ম নেই, বেকার ঘুরে বেড়াচ্ছ ঠিক আছে, কিন্তু এসব পুকুর টুকুর লিস্ট নিয়ে মাছ চাষ করা, তুমি কি এইসব ব্যবসা কোনোদিন করেছো? এটা তো একটা ব্যবসা। তখন আমি বললাম আমার বাবাকে যে বাবা, আমি তো একা করছি না, আমার সাথে আমার আরও 4 বন্ধু ছিল, আমরা 5 জনে টোটাল পুকুরটা লিস্ট নিই। আর অনেক বড় পুকুর, অনেক বড়, সেই দেখলে মনে হবে বড় একটা গঙ্গার মতো, এত বড় পুকুর। তো সেই পুকুরটা লিস্ট নেওয়াতে আমার বাবা খুব আপত্তি জানায়, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমি পুকুরটা লিস্ট নিলাম। আমার বাবা আমাকে কিন্তু খুব বারণ করেন, বলেন যে তুমি কেন পুকুরটা লিস্ট নিতে গেলে, এইসবের মধ্যে কেন যাচ্ছ? কাজকর্ম নেই ঠিক আছে, তা বলে এসব পুকুর টুকুর কেন? তো যেইটুনিক আমার আরও 4 বন্ধু আমাকে অনেক করে সহযোগিতা করে, ওদেরই অনুপ্রেরণায় আমি কিন্তু পুকুরটা লিস্ট নিই। আর বেশি টাকাটা ইনভেস্টমেন্ট আমি করি। আমার যে 4 বন্ধু, ওরা অতটাও দেয়নি, তবে ওদের আর্থিক অবস্থাও সেরকম ভালো না। যাই হোক, পুকুরটা লিস্ট নেওয়ার পর 2007-এ খুব ভালো করে মনে আছে, সেই সালটা আমি খুব ছোট ছোট সবার কাছ দিয়ে অনুমতি নিলাম। সবাই বলল যে এই সময়টা এই মাছ চাষ করলে পারে খুব তাড়াতাড়ি এই মাছগুলো বাড়ে, তুই ভালো টাকা একটা প্রফিট করতে পারবি। তো সবার কথা মতো ওই আমরা টোটাল 5 জন মাছ, ছোট ছোট মাছ আমরা চাষ করলাম। মাছ যথারীতি খুব তাড়াতাড়ি মাছ বাড়ছে। আমাদের তো খুব মনে আনন্দ যে না, বাবা যে কথাটা বলেছিল যে কেন তুমি এটা করতে গেলে, এইসব তো তুমি কোনোদিন আগে করোনি, কেন এর মধ্যে ইনভেস্টমেন্ট করছো টাকা? তো ভাবলাম যে বাবাকে বলবো যে বাবা কতটা মুনাফা হয়েছে ওখান থেকে। তো সেরকমভাবে খুব খুশি। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে একদিন দুপুরবেলা খেয়ে ছাদে বসে আছি, শীতের সময়,
এক বন্ধু আসে আমার বাড়িতে, মানে আমার ওই 4 বন্ধুর মধ্যে এক বন্ধু, ও কিন্তু ওর মধ্যে ইনভেস্টমেন্ট করেছে পুকুরে। ও ছুটতে ছুটতে এসে আমাকে বলল, অনিল সর্বনাশ হয়ে গেছে আমাদের পুরো, মানে কি বলবো, মাছ যে চাষ করেছি পুরো মাছ চাষে আমাদের পুরো টাকা নষ্ট। তখন আমি বললাম, কেন রে, কি হয়েছে, আসতে বল। বাবা শুনলে পারে চিৎকার চেঁচামেচি করবে, কারণ বাবা শুরু থেকে এই মাছের প্রতি আসক্ত না, মাছের এই কাজের প্রতি, এই মাছ লিস্ট মানে পুকুর লিস্ট নেওয়া, মাছ চাষ করা, এগুলো বাবার পছন্দ না, আসতে বল। তখন ও আমাকে আস্তে আস্তে বললো, জানিস অনিল, আমি আজকে ঘুরতে ঘুরতে পুকুরের ধারে গেছিলাম, বুঝেছিস, আমি শুনতে পারি সকালবেলা যে আমাদের পুকুরে নাকি কিছু ছেলে, এলাকার বিয়ে এলাকার কিছু ছেলে মাছ নাকি তুলে নিয়ে যাচ্ছে, ছিপ নিয়ে আসছে, মাছ তুলছে। আমি শুনে ওই গেছিলাম, তো আমি যেতে দেখলাম ওই পুকুরের না মানে এক ধার দিয়ে পুরো মাছের কাঁটা আর কাংস, মানে যে কাঙ্ক হয় মাছের, হ্যাঁ, আর তোমার মাছের মানে খাওয়া মাছ আর কি, মাছ খেয়ে তার অবশিষ্ট পড়ে রয়েছে, মাছের যে মাংসটা সেটা নেই, কাঁটাটা পড়ে রয়েছে, মাথা পড়ে রয়েছে, এরকমভাবে অসংখ্য ধার দিয়ে, মানে বলা যায় মাছের কঙ্কাল, সেগুলো পুকুরের পাড়ে ভর্তি, শুধু একটা দুটো না, অসংখ্য মাছ। তখন অনিল বলছে, কি বলছিস, এরকমভাবে তাহলে কি কোনো সাপ ঠাপ করছে, বোঝাত কোনো সাপ কোনোদিন শুনেছিস সাপ এরকমভাবে মাছের কঙ্কাল খেয়ে রেখে দিয়ে যাবে, কাটা রেখে দিয়ে যাবে? সাপ খেলে তো পুরো মাছটাকেই গিলে খেয়ে নেবে। আর মাছগুলো তখন ঠিক এরকম এরকম সাইজ হয়েছে, খুব বড় হয়নি। আমি তখন বললাম, তাহলে কি ব্যাপার বলতো, কে করছে এগুলো? আর মানুষ তো কখনো করতে পারে না, মানুষ কি করে করবে? মাছগুলো কি মাংসগুলো দুপিট দিয়ে তুলে তার কাঁটাটা শিকদাঁড়াটা ফেলে রেখে দিয়ে যাবে আর মাথাটা ফেলে রেখে দিয়ে যাবে? এটা তো কখনো হয় না। তখন আমরা বললাম যে কি হচ্ছে ভাই। এবার আমরা সব বাড়ি থেকে বেরোলাম, ওকে নিয়ে বেরিয়ে পুকুর পাড়ে গিয়ে সবাইকে খবর দেওয়া হলো, তোরা আয়, মানে আরও 3 জন, আমরা 5 জন এক জায়গায় হলাম সে পুকুরের পাড়ে। দুপুরবেলা আমরা বললাম যেখানে একটা নজরদারির লোক রাখতে হবে, পুকুরটাকে গার্ড দিতে হবে, নিশ্চয়ই এটা তো কেউ একটা করছে, সেটা কোনো জন্তু জানোয়ারই হোক যে জল থেকে মাছ তুলে এনে এরকমভাবে খেয়ে ফেলে যাচ্ছে, এটাকে একটা গার্ড দিতে হবে। ভালো কথা, একজনকে ধরে বেঁধে পাড়ারই ওই পুকুরের যে এলাকা সেখানকারই একজনকে ধরে বেঁধে একটা ছেলেকে অনেক করে বলা হলো যে দেখ ভাই, এরকম অনেক কষ্টে আমরা টাকা জোগাড় করে 5 জনে একটা মাছ চাষ করেছি, পুকুরটার লিস্ট নিয়েছি 1 বছরের, অনেক টাকা যাচ্ছে একটা পুকুরের লিস্ট নেওয়া, সেই পুকুরটাকে মাছ চাষের উপযোগী করা, পরিষ্কার করা, অনেক তো ব্যাপার থাকে, মাছকে খাবার দেওয়া, অনেক টাকা ইনভেস্ট করেছি ভাই, তুই একটুখানি পাহারা দে, তোকে কিছু টাকা পয়সা আমরা দেবো, তারপর যখন মাছগুলো উঠে যাবে তখন একটা মোটা টাকা তোকে দেবো, মানে আমরা যে 5 জন যে ভাগটা করতাম তোকেও একটা ভাগ দেবো, মানে ওই পুকুরে যা মাছ বিক্রি হবে 6 জনে ভাগ করে নেবো। ছেলেটা প্রথমে না না করতে করতেও পরে বললো ঠিক আছে, বেকার ছেলে, কলেজে পড়ে, বললো ঠিক আছে দাদা আমি পাহারা দেবো। পাহারা বলতে কি, ওকে পাহারা দিতে দিই সেটা হচ্ছে আমরা পুকুরের পাড়ে পাড়ে ওই বাঁশে দিয়ে বাঁশ করে অনেকগুলো লাইট লাগিয়ে দিই, অন্ধকার থাকে তো রাতের বেলাটা লাইট লাগিয়ে দিই, আর দিনের বেলা দেখতে হবে না, ওকে বলি তুই রাতের বেলা দেখবি, যেহেতু ওরই এলাকার মধ্যে পুকুরটা। ও বললো ঠিক আছে। দিন যায় দিন যায় দিন যায়, কোনো খবর আসে না। সকালবেলা আমার বন্ধুরা গিয়ে ওকে জিজ্ঞাসা করে, ভাই পুকুর কীরকম পাহারা দিচ্ছিস? বললো ঠিকই আছে, কোনো রকম কিছুই দেখতে পারি না, আর কেউ মাছ টাছ ধরতেও আসে না। এই চলছে চলছে, হঠাৎ একদিন ওই ছেলেটা হন্তমন্ত হয়ে সন্ধ্যাবেলা বাড়িতে এসে অনিলদা, ও অনিলদা, অনিলদা করে ডাকে। আমি তখন বললাম, আরে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। বাবা তখন বললো, হ্যাঁ তোকেই ডাকছে, বাইরে গিয়ে দেখ কি হয়েছে। আমি ছুটে গেলাম, এবার যেতে আমাকে বললো, অনিলদা জানো কয়েকদিন ধরে আমার শরীর কি খারাপ, তোমরা তো কদিন খোঁজই নাওনি। আমি তখন বললাম, হ্যাঁ, আর ওরা তো বললো যে কোনো কিছু না, ঠিকই আছে। বলতে হ্যাঁ, সপ্তাহখানিক আগে এক দাদা গেছিলো, তোমারই বন্ধু বললো। আমি বললাম ঠিক আছে, জানো অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে, তোমার পুকুরের মাছ কে খাচ্ছে জানো?
আমি বলছি মাছ কে খাচ্ছে? তখন বলছে রাতের বেলা আমি ঘুরতে ঘুরতে একদিনকে যাই, তখন প্রায় 11:30 12টা বাজে, আমি যাই, তো তোমরা যেখানে ওই বাস লাগিয়ে লাইট দিয়েছো ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সিগারেট খাচ্ছিলাম। মানে কলেজে পড়ি, বুঝতেই পারছো, বাড়িতে তো মা বাবা অ্যালাউ করবে না। তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর পাড়ার রাস্তায় হাঁটছিলাম, তো হঠাৎ কি মন গেল হাঁটতে হাঁটতে ওখানে যাই পুকুরের ধারে। তো পুকুরের ধারে যখন গেলাম দেখলাম দূর থেকে একটা না কে যেন পুকুরের ধারে বসে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কেউ মাছ চুরি করছে, মানে মাছ ধরছে। আবার ভাবলাম একা এত রাতের বেলা মাছ ধরবে, সাহস হবে? একা একা মাছ ধরবে? তারপর অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না তাকে দেখলাম না গো দাদা, ওটা না একটা মহিলা। তো আমি ভাবলাম একটা মহিলা পুকুরের ধারে কি করছে, তার মধ্যে দেখছি সাদা রঙের একটা কাপড় পরা। আমি ভাবলাম সাদা রঙের কাপড় পরা, আমাদের পাড়ায় তো কেউ বিধবা এরকম নেই, রাতের বেলা যে সাদা থান পরে পুকুরের পাড়ে বসে আছে, কি ব্যাপার? আমি না সেদিনকে বাড়ি চলে আসি, আমার আর ভালো লাগছিল না, শরীরটা চলে আসে, অনেকটা রাত হয়। পরের দিন রাতের বেলা আমি আমার পাড়ার দুটো বন্ধুকে নিয়ে পুকুর পাড়ে যাই। তখন দেখছি যে হ্যাঁ, পুকুর পাড়ে সেই আগের দিন রাতের মহিলাটা দেখছি সাদা থান পরা পুকুরের পাড়ে দেখছি না আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। চুলটা অনিলদা কত বড়, আমি না দেখে বুঝতে পেরেছি ওইটা কোনো মেয়ে ছেলে না, জানো, আমার মনে হয় ওইটা কোনো ভূত প্রেত। তোমাদের না ওই পুকুরের মাছ ওই অশরীরী আত্মাটাই খাচ্ছে। তখন আমাদের অনিলদা বলে, দিদি ভাই বিশ্বাস করবেন না, ওই ছেলেটির কথা শুনে আমি ওখানে হা হা করে হাসলাম, মানে উন্মাদের মতো হাসলাম যে কি বলছে, 2007-এ দাঁড়িয়ে নাকি ও রাতের বেলা পুকুরের ধারে ভূত ঘুরতে দেখছে। আমি বললাম কি বলছিস ভাই, তুই কি রাতের বেলা সিগারেটের সাথে কিছু মেশাস নাকি, কি উল্টাপাল্টা কথা বলছিস? তখন ছেলেটি আমাকে বলল যে দাদা তুমি বিশ্বাস করছো না তো, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বন্ধুদের নিয়ে তুমি রাতের বেলা 12টার পর একটু আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে পুকুরের ধারে যেও, দেখো যে তোমার ওই পুকুর, যে পুকুরে তুমি লিস্ট নিয়েছো, আর যেই পুকুরের মাছ যার কঙ্কাল তুমি পাড়ে দেখতে পাও, কি কারণ, আসল রহস্যটা তুমি বুঝে যাবে। কারণ তোমার ওই বন্ধুদেরকেও আমি এই কথা বলি, তারাও তোমার মতনই হাসে আর কথাটা উড়িয়ে দেয়। তখন আমাদের অনিলদা বলে, দিদি ভাই এই কথা যখন ওই ভাইটার মুখ থেকে শুনি, আমি ওকে বললাম যে ভাই তুই একটা কাজ কর, তুই আসলে ওখানে কাজটা করতে চাইছিস না, তার জন্য তুই এই কথা বলছিস, কি করবি বল, তোকে তো বানিয়ে বানিয়ে বলতে হবে। তখন সেই ছেলেটি আমাকে বলল, অনিলদা এত বড় বদনাম দিচ্ছ, আমি যেটা নিজের চোখে দেখেছি সেইটা তোমাকে বলেছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার নিজে প্রত্যক্ষ গিয়েই দেখো না। তারপর সেদিন রাতের বেলা আমি আর আমার সেই 4 বন্ধু আমরা বাইকে করে রাতের বেলা যাই, পুকুর থেকে অনেক দূরে বাইকটাকে রাখি, লক করে দিয়ে আমরা 5 জনে পা চিপে চিপে যাই। অনেক দূর থেকে দেখতে পারি সত্যি সাদা রঙের একটা শাড়ি পরা, রোগা পাতলা লম্বা একটা মেয়ে কি বউ জানি না, তার মুখ আমরা কেউ দেখতে পারিনি, কারণ সে পুকুরের দিকেই মুখ করে আমাদের দিকে পেছন, সে পুকুরের একদম ধারে দাঁড়িয়ে রয়েছে। এইবার আমি আমার যে 4 বন্ধু ছিল ওদেরকে বলছি, কিরে তোরা থেকে কি বুঝছিস, ওইটা কি কোনো ভূত নাকি? তখন ওরা বলছে, ভাই হতে পারে কেউ মাছ চুরি করতে আসে আর সে এরকম শাড়ি ফাড়ি পরে আসে, যাতে বেশ ভালো অ্যামাউন্টের মাছ তুলে নিয়ে যায়, পুকুর থেকে মাছ কমছে, আর এইসব যে ফেলে রাখে না, এইসব কোনো মাছের আড়ত থেকে হয়তো নিয়ে ঠিয়ে এসে ওরাই ছড়িয়ে ছিটিয়ে যায়। এইটা হয়তো পরিকল্পিত, কেউ পাড়ার ছেলেরা এগুলো করছে, কারণ আমাদের মাছগুলো খুব ভালোভাবে চাষ হচ্ছে, বড় হয়েছে, বেশ টাকা আমরা ইনকাম করতে পারবো, মনে হয় আমাদেরই কেউ বন্ধুর মধ্যেই এগুলো হচ্ছে জানো। এবার তখন আমাদের অনিলদা তখনও পর্যন্ত দেখে ভাবছে যে না, এটা
কেউ পাড়ার ছেলেরাই করে শাড়ি পরে, যাতে ওরকম দেখলে পারে কেউ ওখানে আসবে না, সবাই ভয়েতে পালিয়ে যাবে, তার জন্য। এই ভেবে আমাদের অনিলদা বলে, দিদিভাই আমি যে কি ভুল করি সেদিনকে, জীবনে যে বেঁচে আছি এটাই সব থেকে বড় ভগবানের দান। কারণ ভগবানকে তো আমি মানতাম, সেই দিনের পর থেকে আমি অশরীরীকেও মানি। আমি আর আমার 4 বন্ধু আমরা সবাই পায়ের জুতো খুলে হাতে নিয়ে আমরা বলি খুব পা চিপে চিপে ওই যে দাঁড়িয়ে রয়েছে ওর কাছে যাব, গিয়ে ওকে ধরবি, ধরে চর থাপ্পড় ঘুষি মেরে ওকে থানায় তুলে দেবো, ডেলি ডেলি মাছ চুরি করা। এই বলে আমরা যখন ঠিক ওই সাদা শাড়ি পরা মহিলা যার দিকে আমরা উদ্দেশ্য করে যাচ্ছি, আমরা এত বড় চুল দেখে ভাবলাম কেউ হয়তো ওই ফলস চুল কিনতে পাওয়া যায়, মেয়েদের লাগিয়েছে, সে এরকম করে কোনো ছেলে মেয়ে সেজে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এত লম্বা কে মেয়ে হবে? আমাদের দাদা ভাই বলছে, বিশ্বাস করবেন না, যখন আমরা কাছে যাই আমরা ওকে শুধু ধরবো, মানে ধরার বাকি, ও সাথে সাথে জলের মধ্যে ঝাঁপ দিল। বিশাল বড় পুকুর, আর সেই পুকুর বেশ গভীর। ওই যে জলের মধ্যে ঝাঁপ দিল, মানে ওখানে আমরা হতভম্বের মতো না হলো 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। কারণ আমরা ওই যে দৃশ্য রাতের অন্ধকারে, তখন প্রায় রাত 1:30-2 বাজে, যা দেখি সেটা দেখার পর আমাদের কারোর পা চলছিল না যে আমরা দৌড়ে আমাদের বাইক পর্যন্ত আসব। কারণ 10-15 মিনিটে ওই যে জলে ঝাঁপ দিল সে তো আর উঠলই না, সে মাঝ বরাবর পুকুরের মধ্যে গিয়ে আমাদের দিকে তাকিয়ে সে যখন মাছ খাচ্ছে, মানে কি বলবো ওই দৃশ্য, তার এই দাঁত এরকম মানে বড় বড় দুটো সাদা দাঁত দেখতে পাচ্ছি, আর চোখ ছোট্ট ছোট্ট দুটো চোখ, লাল পুরো আগুনের, যেরকম কয়লার খনি থেকে কয়লা পুড়লে যেরকম আলো ঠিকরে বেরোয়, শুধু ওরকম আলো ঠিকরে বেরোচ্ছে। মানে আসল কথায় যে আমরা শাকচুন্নি, যে আমরা বইতে, তারপরে পড়ার বইতে বা কোনো মুভিতে দেখি না শাকচুন্নি যেরকম হয়, ঠিক সেম আমরা 5 জনে দেখি, যেরকম লাল লাল ঠিকরে বেরিয়ে আসা চোখ, আর এরকম বড় বড় দুখানা সাদা দাঁত। সে মাছ খাচ্ছে রীতিমতো, তাও মাছ পুকুরে জলের মধ্যে, আর ডুব দিচ্ছে, যেরকম পানকৌড়ি ডুব দেয়, ডুব দিচ্ছে, মাছ তুলছে আর খাচ্ছে। ওই দৃশ্য দেখে বলছে কয়েক মিনিট দাঁড়ানোর পর আমরা সবাই মানে ভয়তে কাঁপতে কাঁপতে ওখান থেকে যে যেরকম পেরেছি ছুটে আসি, এসে গাড়ির সামনে দাঁড়াই, কারণ গাড়িটা ওই পুকুর থেকে অনেকটা দূরে রাখা ছিল। ওখানে আসার পর আমরা সবাই বলছি, ভাই কি দেখলাম, ওটা কি ছিল, কি দেখলাম? তখন আমরা বুঝতে পারি যে না, ওটা কোনো মতেই কোনো মানুষের কাজ না। ওটা কি ছিল, মেছো ভূত ছিল না কোনো শাকচিন্নি ছিল আমরা জানি না। তারপরের দিন আমার বাবাকে সব বলি, জ্বর চলে আসে, 5 জনেরই জ্বর। পরের দিন জ্বর অবস্থায়, কারণ মাছ তো বাঁচাতে হবে, পুকুর লিস্ট নেওয়া, সেই জ্বর অবস্থায় 5 জনেই আসি। আমার বাবা আসে, আমার বন্ধুর এক বাবা আসে, সবাই মিলে এক তান্ত্রিককে নিয়ে আসি। সেই তান্ত্রিক বলল, পুকুর দেখে, এই পুকুরে সব মাছই তো মেরে ফেলবে যা এখানে আছে, আমার একার দ্বারা সম্ভব না। একে 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 তখন উনি আরও 5 জনকে নিয়ে আসে। 5 জনে মিলে ওই পুকুরটাকে বাঁধিয়ে জলের মধ্যে কিছু তালা চাবি একত্র করে তালাগুলো আটকে ফেলে দেয়। বলল, এই পুকুরটায় তালা ফেললাম, এটা বন্ধন করে গেলাম, এই পুকুরে আর কিছু হবে না, তবে এই বন্ধন বেশি দিন থাকবে না, যত তাড়াতাড়ি পারো মাছ তুলে মাছ তোমরা বেছে দাও, পুকুর যার কাছে লিস্টে নিয়ে যাও সেই পুকুর তাকে দিয়ে দাও। তারপর দাদাভাই বলে, দিদিভাই বিশ্বাস করবেন না, আমি প্রায় 3 মাস পর মাছগুলোকে তুলে নিয়ে যার পুকুর ছিল তাকে আমরা দিয়ে দিই। আমাদের অনিল দাদাভাই বলে, এইটা আমার জীবনের বিশাল বড় অভিজ্ঞতা। শুধু আমি না, আমরা 4 বন্ধু, মানে টোটাল 5 জন আমাকে নিয়ে, আমরা সেদিন রাতে যা দেখেছি জীবনে কোনো দিন ভুলবো না। তো দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? দারুণ ভয়ের, কিন্তু বেশ লোমহর্ষক। এবার যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা আমি তোমাদের প্রথমেই বললাম, একটা
হোটেল রিলেটেড ঘটনা। আর এই ঘটনাটা আসে পুরী থেকে। হ্যাঁ, আমরা পুরী থেকে অনেক ভুতুড়ে হোটেলের নাম পেয়েছি, যেই হোটেলগুলোয় নাকি অশরীরীর উপস্থিতি পাওয়া গেছে। শুধু আমি না, আমি তো একটি হোটেলের নাম তোমাদের বলেছিলাম যেটা আমার সাথে অভিজ্ঞতা হয়েছিল। তারপর তোমরাই বলেছো যে দিদিভাই এই হোটেলটা আমরা গেছি, এরকম হয়েছে, এই হোটেলে এরকম হয়েছে। এরকমই একটি হোটেলটা হচ্ছে পুরীর স্বর্গদুয়ারে। হ্যাঁ, পুরীর স্বর্গদুয়ারে ঠিক যেখানে পুরী শ্মশানটা আছে ওর আশেপাশে হোটেলটা অবস্থিত। আমাদের এক দাদাভাই দিদিভাই ঘটনাটা পাঠায়। আমাদের ঘটনাটা একটু তোমাদের বলি, বিস্তারিত শোনো। আমাদের দাদাভাই ঘটনাটা অ্যাকচুয়ালিও লেখেন। দাদাভাই বলেছেন আমার নাম এখানে আপনি প্রকাশ করবেন না। দাদাভাই বলেন আমার বাবা পুলিশে জব করতেন। পুলিশে জব করলে আমরা জানি ওনাকে কাজের সূত্রে নানা প্রান্তে ঘুরতে হয়। উনি খুব ভালো একটি র্যাঙ্কে ছিলেন ওনার বাবা। আমাদের দাদাভাই বলেন আমার বাবা কর্মসূত্রে নানা জায়গায় কিন্তু ঘুরেছেন, কিন্তু পুরী কোনোদিন উনি যাননি। আমার বাবা একদিন বললেন যে বাবু একটা কাজ করবি, সব জায়গায় তো আমি মোটামুটি কাজের সূত্রে ঘুরে নিয়েছি, কিন্তু পুরী আমার যাওয়াটা বাকি রয়ে গেল, আমাকে পুরী নিয়ে যাবি? তো আমার বাবার যখন এই ঘটনাটা ঘটে সাথে, তখন আমার বাবার বয়স হচ্ছে 77, মানে 77 বছর বাবার বয়স। তখন বাবা রিটায়ার তো হয়েই গেছেন, ঘরে বসা। আর আমার মায়ের বয়স হচ্ছে 62 বছর, মানে 62। আর দাদাভাই বলেন আমার মাকে বাবাকে আমি পুরী নিয়ে যাই ঘোরাতে। আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ, আমি আর আমার ছেলে, আমরা প্রায় 5 জনে পুরী যাই। তো আমার মা বাবার পুরী যাওয়াটা প্রথম। আমার বাবা আমাকে অনেক শখ করে বললেন যে দেখ বাবু, কিছুদিন পর তো মারাই যাব, পুরীতে কোনোদিন যাওয়া হয়নি, খুব ইচ্ছে ছিল পুরী যাব, কাজের সূত্রে নানা প্রান্তে ঘুরেছি, কিন্তু শেষ সময়টা একবার পুরী ঘুরিয়ে দে। তো বাবাকে মাকে নিয়ে ট্রেনের টিকিট বুক করলাম, বাবা মাকে নিয়ে, বউকে নিয়ে, ছেলেকে নিয়ে 5 জনে চলে গেলাম পুরী। পুরী যাওয়ার পর আমরা স্বর্গদুয়ারের কাছে আমরা সকালবেলা যাই যখন, তখন 10:30 বাজে সকাল। ট্রেন থেকে নেবে ওখান থেকে ট্রেন মানে স্টেশন থেকে একটা অটো নিই, 5 জন রিজার্ভ করি, আমাদের স্বর্গদুয়ারের কাছে বলি ছেড়ে দিতে। তো স্বর্গদুয়ারের কাছে আমাদের ছেড়ে দেয়। তারপর আমরা নিজেরাই ওই হোটেলে নিজে থেকে যাই। আমাদের কিন্তু কোনো ব্রোকার বা কেউ আমাদের ঠিকানা দেয়নি, ওসব কিছু না, আমরা নিজে থেকে যাই। যেতে দেখলাম মোটামুটি রুমগুলো বেশ বড় বড় আছে আর ভালো, দেখে বেশ পছন্দ হয়। তো আমাদেরকে বলল যে দাদা আপনাদেরকে একটা রুম নাম্বার আমাদের দেয়। রুম নাম্বারটা ছিল 095 রুম নাম্বার, নিচে ছিল, নিচের তলাটায়। আমাদের বলল যে আপনারা এই রুমটা নেন, এই রুমটা নিলে পারে বেশ অনেকটা জায়গা রয়েছে আর ডবল বেড ছিল। তা আমরা ভাবলাম যে পাশাপাশি 2টো রুম নেব, টাকাটাও বেশি খরচা হয়ে যাবে। আর যেহেতুনিক আমার ছেলে সব সময় আমার মা বাবার সাথে থাকতে পছন্দ করে, তো আবার আমি আমার বউ থাকবো, আমার ছেলে মা বাবার সাথে থাকবে, ওর থেকে ভালো ডবল বেডের ওই বড় রুমটাই নিয়ে নিই। এমনকি ওই রুমের মধ্যে কিচেন ফ্যাসিলিটিও ছিল, মানে রান্না করে খাওয়া দাওয়া করা যাবে। তার জন্যই আরও আমার মিসেস বলল এই রুমটা নাও। এবার ওই রুমটা নিলাম, নিয়ে ওই হোটেল থেকেই আমাদের বাসনপত্র সব কিছু প্রোভাইড করলো, ওরাই দিল। তো বাসন দেয়, আমরা ওখানে টুকটাক একটু বাছার করি, নিরামিষ করে রান্না বান্না করে আমার মা আর আমার বউ খাওয়া দাওয়া হলো। হওয়ার পর সন্ধ্যাবেলা আমার বাবা বলল যে কালকে তো সকালবেলা পুজোটা দিতে যাব, আজকে একটা কাজ করি, রাতের বেলা বৌমা একটু বিরিয়ানি করো, পুরী এসে একটুখানি তোমার হাতে বিরিয়ানি খাবো, ইচ্ছে হয়েছে। তো বাবু চল আমরা গিয়ে একটুখানি চিকেন নিয়ে আসি। তো ওখান থেকেই আমাদের হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা, বাজার পরে স্বর্গদুয়ার থেকে সোজা গেলেই পেছন দিকটায়। তো আমি আমার বাবা যাই হচ্ছে বাজার করতে, চিকেন কিনলাম, কিনে টিনে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা রাতের বেলা খুব আনন্দ করছি সবাই রুমের মধ্যে। আমরা সমুদ্রের ধারে সেদিন আর যাইনি, আমরা বললাম কালকের দিন থেকে ঘোরাটা শুরু করব, পুজোও দেবো, ঘোরাটা শুরু করব। তো রান্না ঠান্না আমার বউ আর মা দুজনে রান্না করে, পুরো হোটেল একদম সুগন্ধে মম করছে।
যাই হোক, আমরা সবাই টিভি দেখলাম। রাতের বেলা খুব তাড়াতাড়ি আমার বাবা বললেন যে খাওয়া দাওয়া করে নি, কালকে সকাল সকাল উঠে পুজো দিতে যাব। তো রাতের বেলা সবাই খুব এনজয় করে বিরিয়ানি খেলাম 5 জনে। আমার ছেলেও বিরিয়ানি খুব ভালোবাসে। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। ঠিক যখন রাত 2:30 বাজে, তখন রান্নাঘরে আমার বউ কড়াইয়ের মধ্যে যত ওই চিকেনের হাড় কাটাগুলো, সেগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে থালা চাপা দিয়ে রান্নাঘরে একটা জায়গায় রেখে দেয়। রাত 2:30-এর সময় হাড় চিবানোর একটা কট মট কট করে শব্দ হচ্ছে। আমি খুব সজাগ, তাড়াতাড়ি উঠে আমার মিসেসকে আমি হাত দিয়ে ডাকলাম, কারণ আমার মিসেস, আমি, আমার ছেলে একটা বেডে শুয়েছি, মা বাবা পাশের বেডে রুমের মধ্যে। ডেকে বললাম, কি গো, তুমি কি রান্নাঘরের জানলাটা খুলে রেখেছো নাকি? মনে হচ্ছে বিড়াল ঢুকেছে, বিড়াল হাড় খাচ্ছে। আমার বউ তখন ঘুম চোখে বলল, হাড় খেতে পারবে না, কড়াইয়ের মধ্যে ছোট থালা দিয়ে চাপা আছে, থালা খুলতেই পারবে না। তো বলে ও আর উঠলো না, ওই ঘুমের ঘরেই কথাটা বলল। আমি শুনছি তখনও পর্যন্ত কটমট করে হাড় চিবানোর শব্দ। আমি ভাবলাম বউ বলছে ভালো করে চাপা দেওয়া আছে, তাহলে হাড় চিবাচ্ছে কে? আর সত্যি তো কড়াইয়ের মধ্যে যদি থাকে, কড়াইয়ের মধ্যে যদি কড়াইটা তো নড়বে এরম করে, যদি কোনো কিছু এসে নেয়, তো বাসনের তো শব্দ হচ্ছে না, হাড় চিবানোর শব্দ হচ্ছে। কি মন গেল, আমি 1 পা 2 পা করে উঠে ঠিক যে আমাদের রুমটা, ওখান থেকে কিচেনটা ছিল ঠিক রুমের পাশে আমাদের টয়লেটের পাশে একটা ঢোকানো ঘর মতো, মানে ওখানে চলে গেলে তোমাকে রুমের মধ্যে কেউ দেখতে পারবে না, একটু আলাদা, মানে একটা ছোট্ট খোপ করা ওখানটা রান্নাঘর। আমি ওই ঠিক টয়লেটের পাশ থেকে যখন লুকিয়ে দেখছি, বিশ্বাস করবে না, কি বলবো, একটা বাচ্চা মেয়ে, আমি তোমাদের বলছি, আমার সারা শরীর কাটা দিয়ে উঠছে। দাদাভাই বলছে ওই আলো আধারির মধ্যে, কারণ রুমের মধ্যে নাইট রুম জ্বলছে, সেই আলোটাই ওই খোপের মধ্যে গিয়ে পড়েছে রান্নাঘরে তো কোনো লাইট জ্বালাইনি আমরা, রান্না করে বন্ধ করে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে, বয়স খুব জোর হলে 11 থেকে 12 বছর বয়স হবে, পুরো নোংরা তার শরীর, কালো। মেয়েটা দেখে মনে হচ্ছে গায়ের রং ফর্সা, পুরো কালো, একটা ছোপ পড়ে গেছে, চুলগুলো না আপড়া খাপড়া করে কাটা, চুলটা ছাড়া। মেয়েটা ঠিক কিভাবে বলবো, সেই পিঁড়িতে বসলে যেরকমভাবে বসে না মাটিতে পিঁড়ির মধ্যে, ঠিক ওরকমভাবে মেয়েটা বসে ওই হাড়গুলোকে কট করে চিবিয়ে খাচ্ছে। মেয়েটা কিন্তু নিজের মতো মনের সুখে সেই হাড় নিচের দিকে মাটির দিকে তাকিয়ে খাচ্ছে। আমি যে ওকে টয়লেটের দেয়াল থেকে লক্ষ্য করছি, মেয়েটার কিন্তু 1 ফোঁটাও সেই দিকে ভ্রুক্ষেপ নেই যে আমাকে কে দেখছে। আমি দেখে আমার সারা শরীর না ঘেমে স্নান করে গেছে। যে রুমের মধ্যে আমরা 5 জন রয়েছি, সকাল থেকে এই মেয়েটা কোথা থেকে আসলো, রুমের মধ্যে মেয়েটা ঢুকলো কোথা দিয়ে? এত বড় একটা মেয়ের শরীর, 11-12 বছর বয়স, সেই মেয়েটা রুমের মধ্যে আসলো কি করে? আমি ছুটে এসে আমার বউকে আমি ডাকি, হে ওঠো ওঠো ওঠো। আমার বউ বলছে, কি হয়েছে? আমি, চুপ, কথা বলো না, ওঠো ওঠো। তখন আমার বউ উঠে বলছে, এরকম করছো কেন, কি হয়েছে তোমার? আমি তখন আমার বউকে বলছি যে তুমি আমার সাথে এসো, রান্নাঘরে একটা বাচ্চা মেয়ে। আমার বউ বলছে, বাচ্চা মেয়ে কোথা থেকে আসলো? ঘরের দরজা বন্ধ করনি? আমি বললাম, দূর, তুমি এসো তো। এই করতে করতে যখন আমার মিসেসকে নিয়ে আমি মানে আড়াল থেকে দেখছি ওখানে কিচ্ছু নেই, কিন্তু হাড় কাটাগুলো খেয়েছে, কিছু ছোট হাড় কাটার টুকরো মেঝেতে ছড়ানো। আমার বউ তখন বলছে, এই তুমি কি লুকিয়ে আমরা শুয়ে যাবার পর কিছু খেয়েছো? এখানে তো হাড় কাটা পড়ে রয়েছে, তুমি কি করে দেখলে একটা মেয়ে? কোথায় মেয়ে? কি উল্টাপাল্টা কথা বলছো? সে তো আমার বউ রাতের বেলা চিৎকার শুরু করেছে 2:30-3টের সময়। আমার মা বাবা সবাই উঠে বসে, রুমের লাইট চালানো হয়। তখন আমি বলছি, বাবা বিশ্বাস করো, আমি দেখেছি, মা বিশ্বাস করো। আমার বউকে বলছি, ছেলেকে বলছি, মানে আমি পাগলের মতো তখন সবাইকে বোঝাতে ব্যস্ত, মানে আমি কি দেখলাম, কারণ কেউ বিশ্বাস করছে না।
তারপর অনেক পরে আমার বাবা আমাকে বলছে, বাবু শান্ত হ, শান্ত হ, এসব হোটেলে অনেক কিছু থাকে, পুলিশ জীবনটা আমি স্ট্রাগল করে অনেকটা সময় পেরিয়ে এসেছি, এরকম অনেক কিছু হয়, আমার অভিজ্ঞতা আছে, তুই শান্ত হ। তখন আমার বাবা, যেহেতু পুলিশে ছিলেন, একটা গোয়েন্দা, ওনার তো একটা অ্যাটিটিউড থাকবে, উনি তখন রান্নাঘরে আমাদের সবাইকে নিয়ে আসেন, এসে আমার বউকে বলছে, বৌমা তুমি বাবুর কথা যদি অবিশ্বাস করো, আমি ভাবলাম বাবু ভুল দেখেছে, একটা মেয়ে এখানে খাচ্ছিল, মেয়েটা কোথায় গেল, তাহলে ওটা কোনো মানুষ ছিল না, ওইটা একটা অশরীরই ছিল, সেই মেয়েটার আত্মাই দেখেছে সে হাড় খাচ্ছে। আর সব থেকে বড় কথা, যদি ভাবলাম বাবু ভুল বলছে, হ্যাঁ কোনো মেয়ে ছিল না, কোনো অশরীরই ছিল না, ও ভুল চোখে দেখেছে, তাহলে পরে এই যে হাড় কাটাগুলো অনেকগুলো ছিল, আমরা বিরিয়ানি খেয়েছি 5 জনের, অনেকগুলো হাড় কাটা, তাহলে সেই হাড় কাটাগুলো টুকরো টুকরো পড়ে আছে, বড় বড় যে হাড় কাটাগুলো গেল কোথায়? রান্নাঘরের জানলা বন্ধ, আমাদের পুরো রুমের জানলা বন্ধ, দরজা বন্ধ, ঘরে খুঁজে দুটো বেটের নিচে কোনো বিড়াল নেই, তাহলে সেই হাড় কাটাগুলো কোথাও উদা হলো? যদি বাবু ভুল দেখে যে একটা মেয়ে ওখানে ছিলই না, ওখানে কেউ ছিল না, হয়তো কোনো বিড়াল কুকুরে ইঁদুরে খেয়েছে, তাহলে পারে আমি বলছি সে ঢুকলো কোথা দিয়ে, বেরোলো কোথা দিয়ে? বাবু তো সাথে সাথে তোমাকে ডেকেছে, আর সে হাড় কাটাগুলো সুন্দর করে থালা কড়াই সব কিছু খোলা, হাড় কাটা পুরো উধাও, কিছু কিছু টুকরো চিবিয়ে যখন মেয়েটা খেয়েছে, কিছু টুকরোর মুখ থেকে হয়তো পড়েছে, কিছু টুকরো ওখানে পড়ে রয়েছে, সেটা কি করে হয়? আমাদের দাদা ভাই বলেন যে দিদিভাই এই জিনিসটা হয়তো কেউ বিশ্বাস কোনো দিন করতো না, যে আমার বাবা যদি ওখানে পেশেন্ট না থাকেন, আমার বাবা যেহেতু উনি পুলিশে সার্ভিস করতেন, ওনার একটু হলেও এইসব বিষয় নলেজ তো আছেন, একটু গোয়েন্দা যেই অ্যাটিটিউডটা আমার বাবার ছিল, তার জন্যই আজ আমি সবার চোখে সত্যি প্রমাণটা করতে পেরেছি। কারণ পরে যখন খোঁজ নিই, এখন ইউটিউবে সেই হোটেলের নাম অনেকেই জানে, ভুতুড়ে হোটেল, তবে দাদাভাই আমাকে বলেছেন যে আপনি নাম বলার দরকার নেই, কারণ এই হোটেলটা যে খারাপ স্বর্গদুয়ারের কাছে সবাই জানে। তো দর্শক বন্ধু, তোমরা যদি আইডিয়া করতে পারো কোন হোটেল, অবশ্যই কমেন্টসে জানিও। আমি জানি তোমরা অলরেডি ঘটনা শুনতে আইডিয়া করে নিয়েছো আমি কোন হোটেলের কথা বলছি, কারণ তোমরা এই হোটেলের নাম আমাকে আগেও জানিয়েছো। তো আজকে আসবো, যেতে সবাইকে বলবো দুটো ঘটনা বেশ লোমহর্ষক ছিল, কোন ঘটনাটা বেশি ভয় লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। সবাইকে বলবো খুব ভালো থেকো, আসছি আগামীকাল। আর হ্যাঁ, আজকে আমাদের ভূত সত্যি চ্যানেলে ঘটনা আসেনি, কারণ শুটিংয়ের জন্য আমি খুব ব্যস্ত আছি, যার জন্য দিতে পারিনি। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই তুমি কোন চ্যানেলে, কোন মুভিতে বা কিসে শুটিং করছো আমাদের বলো, আমি তোমাদের সময় আসলে ঠিক জানিয়ে দেবো। কারণ আমাদের না আগে আমরা জানিয়ে দিতাম, যবে থেকে জানে যে আমি ইউটিউব করি, ইউটিউবার, তবে থেকে পুরো বারণ আছে রিভিল করা। তবে আমি কোনো সিরিয়ালে করছি না, মুভিতে করছি, ঠিক সময় মতো তোমাদের জানিয়ে দেবো, সাথে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।